মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় বাবুলালদা, দীপঙ্কর বাবু এবং অন্যান্য বিশিষ্টজন, আজকে যে উদ্দেশ্য নিয়ে এই এক ধরনের প্রশিক্ষণ শিবির বলা যেতে পারে, তাতে যারা যারা এসছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি। আজকে 15ই আগস্ট, আপনারা জানেন আজকে ৭৯তম স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসের প্রাককালে এরকম একটা আয়োজন আজকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে আমার মনে হয়। কারণ আমাদের এই যে 1947 সালে যে সময় আমরা স্বাধীনতা লাভ করি, সেই স্বাধীনতা লাভের তার পূর্ববর্তী অংশ এবং পরবর্তীতে কিছু অংশ, সেই সময়ে দেশ বিভাজনের ফলে হাজার হাজার মানুষের যে নিদারুণ লক্ষ লক্ষ মানুষের, মানে অফিসিয়াল রেকর্ড বলছে যে 20 লাখ মানুষ সেখানে সেই সময় মৃত্যু হয়েছিল, বলা ভালো খুন হয়েছিল এই বিভাজনের ফলে। 1.5 লক্ষ, কেউ কেউ বলছেন 140, মানে 1,40 লক্ষ, কিন্তু 1.5 কোটি মানুষের আনাগোনা হয়েছিল, মানে এক দেশ থেকে আরেক দেশে তারা যেতে বাধ্য হয়েছিল। ভারত পাকিস্তান আলাদা হয়ে গেল। যে সমস্ত মানুষ এই যে দেশ বিভাজনের ফলে সবাই তো ভারতবাসী ছিল। আমরা যদি অখণ্ড ভারতের কথা বলি তাহলে সবাই তো একই ভারতবর্ষের অধিবাসী ছিলেন, কিন্তু তবুও একটা বেশ সংখ্যক, যেটা আমি বললাম যে 1.5 কোটি মানুষ ভারত থেকে পাকিস্তানে, মেনলি পাকিস্তানের অংশ থেকে ভারতে এবং ভারতের থেকে পাকিস্তানে তারা চলে যায়। এই যে তার সাথে সাথে আশেপাশের যে সামাজিক পারিপার্শ্বিক যে অবস্থা তৈরি হয়েছিল, তাতে দেশের মধ্যে একটা বিরাট একটা ধাক্কা একটা কিন্তু এসেছিল। যাই হোক, সেই সময় শর্ত কি ছিল? শর্ত ছিল যে দেশের পাকিস্তানি হোক বা ভারতীয় হোক, সেখানে যারা সংখ্যালঘু থাকবেন তাদের প্রতি সুবিচার হবে, অর্থাৎ অন্যায় হবে না। তো সেই মত অনুযায়ী ভারতবর্ষ যেহেতু ধর্মের ভিত্তিতে বিভাজন হয়েছিল, সেহেতু ভারত এবং পাকিস্তান দুটো আলাদা দেশে ভাগ হয়ে গেল। এবং সেক্ষেত্রে পাকিস্তান মুসলিম রাষ্ট্র হিসেবে নিজেদেরকে, ইসলামিক রিপাবলিক হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করল এবং ভারতবর্ষ ভারত নামে হিসেবে প্রতিষ্ঠিত হলো। কিন্তু দেখা গেল যে সে শর্তের কথা ছিল, মানার কথা ছিল দুই দেশকেই। সেক্ষেত্রে দুই দেশের মধ্যে পাকিস্তানে যারা ছিল, যারা মাইনরিটি, বিশেষ করে হিন্দু, শিখ, বুদ্ধিস্ট বা অন্যান্য মাইনরিটিস যারা ছিল, বিশেষ করে হিন্দু এবং শিখ, তাদের উপর যে নির্মম অত্যাচার হলো, সে এখন অধুনা বাংলাদেশি হোক বা পূর্বতন পাঞ্জাবি হোক, সেখানে যে অত্যাচারটা হলো তার ফলে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ ভারতবর্ষের দ্বারা ওরা থাকতে চেয়েছিল, কারণ তখনও তাদের মনের মধ্যে ছিল যে সেটা তাদের নিজেদের দেশ, তারা সেটাকে ভারতবর্ষ ভেবেই থেকে থাকতে চেয়েছিল, কিন্তু তারা আসতে বাধ্য হলো আমাদের দেশে। এই যে যখন ভারতবর্ষে যখন তারা এলেন, এইবার সমস্যা হলো, এরা তো আগে নিজেদেরকে ভারতীয়ই জানতেন,
এখনো আমি জানি আমাদের যারা এই সমস্ত মাইনরিটি, বিশেষ করে হিন্দু সমাজ যারা ছিলেন, তারা ভারতবর্ষকেই আপন দেশ ভাবতেন এবং এখনো তারা ভারতবর্ষকে আপন দেশ ভাবে। কিছু সংখ্যক তো তারা থেকেই গেছিলেন, পরবর্তীতে তারা এসেছিলেন এবং আসার পর তাদের এবার যে সমস্যাটার সম্মুখীন হতে হলো সেটা হচ্ছে নাগরিকত্ব। অর্থাৎ তারা কোন দেশের নাগরিক, এই যে একটা বিরাট একটা আনফোরসিন, যেটাকে আগের থেকে দেখা যায় না, এরকম সাডেন একটা ঘটনা যখন ঘটলো, তখন এদেশের মানুষ ও দেশের মানুষ যারাই হোক না কেন, বিশেষ করে ও দেশের থেকে যারা উদ্বাস্তু হয়ে এলো এই দেশে, তাদের মধ্যে যে ইম্প্যাক্টটা পড়লো, তারা একটা কোন জায়গায় আছে, তারা কোন দেশের নাগরিক, তারা নিজেদেরকে তারা নিজেকে প্রতিষ্ঠিতই করতে পারছে না। সেই সময় এই নাগরিকত্বের যে আইন, এই আইনটা তাদের কাজে লাগাবে। সেক্ষেত্রে কাজে লাগিয়ে তাদেরকে এখানে যাতে তারা নাগরিক হিসেবে, ভারতীয় নাগরিক হিসেবে তারা থাকতে পারে, তার জন্য নাগরিকত্ব আইন আনা হবে। নাগরিকত্ব আইনে এইবার কয়েকবার এর সংশোধনী হয়েছে, কিন্তু 2019-এ কিন্তু আরেকবার নতুন করে এর অ্যামেন্ডমেন্ট হয়, অর্থাৎ সংশোধন হয়। এবং সংশোধনের মাধ্যমে আমরা সবাই জানি যে 31শে ডিসেম্বর 2014-র মধ্যে যারা এসছেন তারা সবাই এখানে, বিশেষ করে যারা এই সমস্ত ওই দেশের মাইনরিটি, তারা কিন্তু এখানে নাগরিকত্ব পাবে। তো এটার কেন প্রয়োজন হলো? এই নাগরিকত্ব দেওয়ার, এই যে 2014-র 31শে ডিসেম্বর পর্যন্ত যারা এসছেন, তাদেরকে এই নাগরিকত্ব সংশোধনী আইন কেন করতে হলো তাদের? কারণ এতদিন যাব তারা এসছিলেন, তারা ভোটও দিয়েছেন, তারা এখানে জমি কিনেছেন, তারা এখানে বাড়ি করেছেন, তারা এখানে সমস্ত কিছু করেছেন, কিন্তু তারপরে তাদেরকে কেন প্রয়োজন হলো? কারণ আইনের মধ্যে এমন একটা জায়গায় অনেকগুলো জটিলতা আছে, যার ফলে এই সংশোধনী আইন যদি না হতো তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে এই নাগরিকত্ব চলে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। ভারতবর্ষের বর্তমান কেন্দ্রীয় সরকার সেটাকেই, এই মানুষগুলোকে যাতে বিপদের সম্মুখীন যাতে না হতে হয়, তার জন্যই কিন্তু আজকে সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অ্যামেন্ডমেন্ট মানে সংশোধনী আইন, নাগরিকত্ব সংশোধনী আইন করা হলো। এইবার প্রশ্ন হলো, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যখন হলো, তার মধ্যে কিছু প্রভিশন আছে, বলা হলো যে এদেরকে ভারতীয় নাগরিক করতে হবে। কিন্তু ভারতীয় নাগরিক হতে গেলে তার তো কিছু প্রমাণ, কিছু তো তাকে এস্টাবলিশ করতে হবে, কিভাবে করতে হবে। সেখানেও সেই যে চার্টার, সেই যে নিয়মগুলো কি হবে, এই নিয়মগুলো সম্বন্ধে আমাদের অনেকেরই প্রচ্ছন্ন বা অস্পষ্ট ধারণা তৈরি হয়েছে। আমরা গত কিছুদিন আগের যে লাস্ট ইলেকশন যে হয়েছিল, সেখানে আমি দেখেছি যে এনআরসির জুজু দেখানো হয়েছিল। এনআরসির জুজু দেখানো হয়েছিল যে এইবার এনআরসি হবে, এবার তাড়িয়ে দেওয়া হবে। আমি আপনাদেরকে বলছি যে এখান থেকে কোনো মানুষ, এই যে এনআরসির যারা জুজু দেখিয়েছিলেন, তারা প্রমাণ করতে পারবেন যে এনআরসির জুজু দেখিয়ে কাউকে, কোনো হিন্দু মানুষকে বিশেষ করে, এখান থেকে চলে যেতে হয়েছে। বাংলাদেশে অনুপ্রবেশকারী অন্য ধর্মাবলম্বী মানুষ ছাড়া, যারা সেখানে মাইনরিটি নয় তারা ছাড়া। আমরা রিসেন্টলি যে ঘটনাগুলো দেখছি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, সেখানে তারা নিজেরা স্বীকার করছেন যে আমরা বাংলাদেশে বসবাস করি, এখনো বাংলাদেশের নাগরিক আমরা। তারা কাজের সন্ধানে, এবং তারা সে দেশের মাইনরিটি নয়, তারা বাংলাদেশের মাইনরিটি নয়, এবং তারা এখানে ভারতবর্ষের বিভিন্ন জায়গা, আমি তেলেঙ্গানাতে গিয়ে দেখেছি, আমি তো দেশের বিভিন্ন প্রান্তে গেছি,
আমি মুম্বাইতে গেছি, দিল্লিতে তো থাকি এখন বেশ একটা সময়, শুধু থাকি না, আমাকে অনেকগুলো দায়িত্ব দেওয়া হয়েছিল পার্টি থেকে, তাতে মানে গ্রামে গ্রামে বস্তিতে বস্তিতে আমার যাওয়ার সুযোগ হয়েছে। তাতে এই যে সমস্ত ইল্লিগাল মাইগ্রেন্ট যারা আছে তাদেরকে যখন আইডেন্টিফাই করে তাদেরকে বলা হয়েছে, তাদেরকে বলে দেওয়া হয়েছে তোমরা তোমাদের দেশে চলে যাও, তারপরে তারা নিজেরা স্বেচ্ছায় চলে যাচ্ছে, তবুও বলা হচ্ছে যে এদের তাড়িয়ে বাংলা ভাষীদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। এখানে একটা কন্ট্রাডিকশন, একটা যদিও একটা পলিটিক্যাল ইয়ে না, তবু আমাকে বলতে বাধ্য হচ্ছি, বাংলা ভাষা তো একটাই, সে এদেশ হোক ওদেশ হোক, বাংলাদেশি মানে কি ইন্ডিয়ান নাকি, ভারতীয় নাকি? আমাদের এখানে বিভেদ করে আমরা আবার ভারতবর্ষকে আমরা ভাগ করতে চাই নাকি? আজকে যে আমরা মূলত যে আলোচনায় যাব, আমি সেখানে বাবুলাল দা এখানে বিশেষজ্ঞ আছেন, উনি এই ব্যাপারে কাজ করেছেন, উনি আপনাদের ডিটেলস জানাবেন। কিন্তু আমরা চাইছি ইউনাইটেড ভারত, শক্তিশালী ভারত, একত্রিত ভারত। মূলত সেই জন্যই কিন্তু আমাদের সেটারই একটা প্রয়াস। কিন্তু এটা আপনাদেরকে নাগরিকত্ব দিয়ে ভারতবর্ষ, আপনাদের যারা 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 মনে হচ্ছে যাদের নাগরিকত্ব নিয়ে যাদের ডাউট আছে, তাদেরকে ইনক্লুড করে শক্তিশালী ভারতবর্ষ করার লক্ষ্যে কিন্তু এই সিএএ এবং সিএতে কিভাবে নাগরিকত্ব করে নেওয়া যায় তার প্রভিশনগুলো ক্লিয়ার করা, এটা কিন্তু আমাদের নিজেদেরও নৈতিক দায়িত্বের মধ্যে আছে। কারণ আমরা যারা, আমাদের পাশাপাশি যারা মানুষ, যে সমস্ত মানুষ রয়েছে তাদেরকে আমাদের শিখাতে হবে, জানাতে হবে। আমাদের মধ্যে শিক্ষার হারটা এখনো সেরকমভাবে হয়নি যে আমরা সব কিছু বিষয়ে আমরা জানবো। সেক্ষেত্রে যারা জানেন তাদের মাধ্যমে আমরা সবাই শিখব। একজন আরেকজনের মাধ্যমে শিখলে শুধু ভয় নয়, আমাদের যে ভাবনা সেগুলোও কিন্তু দূর হবে, চিন্তা দূর হবে, এবং কীভাবে করা যায় সেটা আমরা শিখে নেব। আশা করি আমরা এখান থেকে যাওয়ার পর শুধু শুনলেও হবে না, বাস্তবে ইমপ্লিমেন্ট করার জন্য কি কি মেজার নেওয়া উচিত, কি কি ব্যবস্থা নেওয়া উচিত, সেটাও যেন আমরা নিই আমাদের নিজের ক্ষেত্রে। আবার বলছি, আমরা শক্তিশালী ভারত, সমৃদ্ধ ভারত করতে যাচ্ছি 2047 সালে। তার জন্য আমাদের সবার পার্টিসিপেশন দরকার। তার জন্য আপনাদের ভারতীয় নাগরিক হিসেবে আমরা সবাই একত্রিত থাকার জন্য এই সিএতে যেমন পার্ট নেব, সিএ এর পার্ট নেব, কিভাবে আমরা নিজেদের নাগরিক করব, নাগরিক হওয়ার রাস্তাটা সুগম করব, বা অন্যরা যারা হয়নি এখন পর্যন্ত তাদের কীভাবে করব সেগুলো একটু শিখব। আপনারা ভালো থাকবেন। আপনাদের আজকে স্বাধীনতা দিবসে অনেক অনেক শুভেচ্ছা রইল। নমস্কার। অসংখ্য ধন্যবাদ মাননীয় জয়ন্ত।